গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য লেখক বুদ্ধদেব গুহ রচিত হাট গামারিয়ার আয়না। বাসটা ধুলো উড়িয়ে চলে গেল। ওরা তিনজনে বাস থেকে নামল, সঙ্গে আরও জনচারেক স্থানীয় লোক। ফিরতে করতে 11টা হলো। ওরা 7 সকালে উঠে শালবনিতে গেছিল কালুর ভগ্নিপতের সঙ্গে দেখা করতে। কাজু বাদামের বাগান আছে তাঁর। স্থানীয় মানুষেরা হাইওয়ে থেকে বেরোনো একটি পায়ে চলা পথে এগিয়ে গেল বাস থেকে নেমে ঝাঁটি জঙ্গলের মধ্যে দিয়ে। দূরের নদীর কাছে গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাওয়া একটি গ্রামের দিকে। ওরা একটু অবাকও হলো, কারণ হাটের দিন বলে আশেপাশের 10 গাঁয়ের মানুষের হামলে পড়ে যখন সকালে জড়ো হয়েছে, আজ এই হাট গামারিয়াতে তখন গ্রামাঞ্চলের মানুষ হয়েও হাটের এই অপ্রতিরোধ্য আকর্ষণ অপেক্ষা করে ওরা চলে গেল বলে। মস্ত বড় হাট, হাটে নানা জিনিস। সময়টা এপ্রিলের গোড়া, চৈত্রের শেষ। ঘাসের ঝাঁটা, ঘাসের মোড়া, ঘাসের কুলো, পেতলের নানা বাসনকোসন, রূপোর গয়না ইত্যাদি ইত্যাদি। নানা রকম খাদ্য সস্তার তো ছিলই, যেমন সব হাটে থাকে। টাটকা আনাজ, মুরগির ডিম, চাল ডাল, তেল, নুন, মশলা, তেলে ভাজার দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান ইত্যাদি ইত্যাদি। যা নইলে কোনো হাটই সম্পূর্ণ হয় না। পায়ে পায়ে ধুলো উঠছে, নানা নারী পুরুষের গন্ধ মিশে গেছে মুরগির ডিম, সর্ষের তেল, ছাগল, পাঠা, খোল এবং জাবর কাটা বলদের গায়ের গন্ধর সঙ্গে। ওরা কে কি কিনবে ঠিক করতে পারল না প্রথমে। কিছু যে কিনবেই এমনও কোনো পণ করেনি ধনুক ভাঙা, তাই অন্যদের পায়ে পায়ে উদ্দেশ্যহীনভাবে এলোমেলো ঘুরতে লাগলো। পেটা স্বাস্থ্য, রোদ, চাঁদে বড় হয়ে ওঠা মানুষের চকচকে শরীরের দিকে চোখ পড়ছিল শহুরে ওদের, বিশেষ করে মেয়েদের দিকে। আটো সাটো ছিটের ব্লাউজ পরে তারা পাক শার্ট দেওয়া যুবতী মুরগির মতো এদিক ওদিক পাক দিচ্ছিল। মহুয়ার দোকান লেগেছে শাল গাছের নিচে, আর 3 দিকে গোল হয়ে বসেছে অনেকে। বড় বড় শালপাতার দোনায় মহুয়া খাচ্ছে মেয়ে মরদে, তারপর চুট্টায় টান লাগাচ্ছে পরম সুখে। এরা বড় ভাগ্যবান যে এখনো অকুলসিত পৃথিবীতে বাস করার অধিকার ওরা শহুরেদের মতো নিজেরাই নিজেদের হাতে জনহত্যা করার মতো হত্যা করেনি। এমন এমন জায়গায় এলে ওই 3 বন্ধুর মতো জন্ম শহরে মানুষেরাও আদৌ নিরাপদ বোধ করে না। এ ভয়টা চুরি ডাকাতি বা ছিনতাইয়ের নয়, ভয়টা আরও অনেক গভীর, অন্যতর ভয়। বুকের অন্তঃস্থলে যে ভয়টি সকাল থেকে রাত অবধি শহরের জিওল মাছের মতো সামান্য পরিসরে ঘুরে ফিরে বেড়াবার সময়ে তাদের গোচর হয় না, অনুভূত হয় না, তেমন কোনো ভয়। মানুষ হিসেবে তাদের ন্যূনতম প্রার্থনা কি হওয়ার কথা ছিল, আর তারা কি পেয়েছে, অথবা আর কিসের তীব্র তাগিদে ভর করে তারা সকাল থেকে রাত জীবনযুদ্ধে সামিল আছে, সেসব তৎপর্যময় প্রসঙ্গ এই খোলা নীল আকাশ, এই হুড়োহুড়ি করা বৈশাখী বাতাস, এই পায়ে পায়ে ওরা ধুলো,
মনে পড়ায় তাদের শহুরে জীবনযাপনের ঘনঘটা যে সত্যিই তুচ্ছ, তা এই হঠাৎ অবকাশ তাদের অচিরে শরীরের মনে ন্যাংটো করে দিতে বুঝতে শেখায়। রূপোর গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে যোগেন বলল, আমি ভাই আমার ময়নার জন্য এক জোড়া রূপোর পায়জোর কিনব। কি সুন্দর সব ডিজাইন দেখেছিস? কালু বলল, হবেই তো, কাছে একটি গ্রাম আছে যে, সেখানের পয়রারা ভারী বিখ্যাত। চিনু বলল, পয়রাটা আবার কি জিনিস? পয়রা একটা পদবী, শ্যাকরাদের পদবী। এই অঞ্চলের শ্যাকরারা খুব বিখ্যাত তাদের হাতের কাজের জন্য। ওড়িশায় রূপোর ফিলিগ্রি কাজের কথা শুনেছিস তো? এই হলো উড়িষ্যারই, যদিও পশ্চিমবঙ্গে প্রায় লাগোয়া, তাই হয়তো বংশ পরম্পরায় এরা শ্যাকরা হিসেবে এই ধরনের বৈশিষ্ট্য অর্জন করে। যোগেন বলল, একটা গল্প পড়েছিলাম পরি পয়রা নামে, কোনো সিনেমা ম্যাগাজিনে। কার লেখা ঠিক মনে নেই, কিন্তু অবশ্যই পড়েছিলাম বলে মনে পড়ছে। পয়রা বাড়ির এক বউকে নিয়ে লেখা, এই অঞ্চলেরই পটভূমিতে। কালু বলল, তোরা কিনলে কেন? গয়না ময়না? আমার ময়নাই নেই কোনো, গয়না দেব কাকে? তার চেয়ে আমি দুগাছা ঝাঁটা কিনি, একটা আমার বউকে দেব আর একটা আমার জন্য রেখে দেব, দুজনেরই কাজে লাগবে। ঝাঁটার সঙ্গে ঝাঁটার কোনো মিলই যদি না থাকবে, তাহলে ঝগড়াঝাটি কথাটা এলো কি করে বল? চিনু বলল, তুই যে একেবারে সুনীতি চাটুর্যে হয়ে গেলি দেখছি, ফাইলোলজিস্ট। কালু বলল, ফাইলোলজিস্ট নয়, শব্দটা ফিলোলজিস্ট। ইংরেজি বলা দরকারই বাকি, ভাষাতত্ত্ব বললেই তো হয়। তারপর বলল, আমি আমার মায়ের জন্য একটা পেতলের ঘটি কিনব। মা এখনো রোজ সকালে গঙ্গা স্নানে যান। পুলিশ কি রে, এই বয়সেও মাসিমা প্রত্যেক দিন গঙ্গার জানে যান? কিসে যান? রিকশায়? ভবানীপুরের বলরাম বসু ঘাট রোড থেকে গঙ্গার কত দূর? হেঁটেই যান? ওই টালির নালা কি গঙ্গা? ওখানে মাসিমা প্রতিদিন চান করেন। ওই তরল গরলে ডুব দিয়ে এতদিন যে বেঁচে আছেন, এটাই তো পরম আশ্চর্যের কথা। কালু বলল, দেখ দেখ কি সুন্দর আয়না নিয়ে বসেছে। চিনু বলল, আমি একটা আয়না কিনব। কি সুন্দর পেতলের ফ্রেমে বসানো দেখেছিস? ছোট্ট একটি আয়না মুখের কাছে ধরে দাড়ি কামাই, আর ঠোঁটের নিচের কাছে প্রতিদিন কেটে যায়। আমি ভাই একটি আয়নাই কিনব। যোগেন বলল, ভয় দেখাচ্ছিস কেন? কিনলে কেন না, হাটে এসেছিস, যা ইচ্ছে তাই কেন। অত এক্সপ্লেনেশনের দরকার কি? সঙ্গে তো আর তোর মাস্টারনি বউ নেই। চিনু বলল, তুই কি রোজই আয়নায় মুখ দেখিস? হঠাৎ এ প্রশ্ন? আয়নায় কে না মুখ দেখে? যোগেন বলল। কালু বলল, সকলেই মনে করে যে দেখে, কিন্তু নিজের নিজের মুখ কি সকলে দেখে আয়নায়? কেউ আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কাটে, কেউ লিপস্টিক মাখে, কেউ চান ঘরে গান গাইতে গাইতে নিজের মুখে সাবান মাখে, কিন্তু তবু নিজের মুখ কি সত্যি কেউ দেখে? চিনু বলল, ওই হলো, আরম্ভ হলো ফিলসফাইজিং। থাম তো, একটু
বেড়াতে এসো, এনজয় করতে দিবি না? সকলেই চান করে উঠেছে। 3x রামের বোতল বের করেছে যোগেন। টেবিলের উপর জলের জাগ, গেলাস কলকাতা থেকেই আনা। গুজরাটি ডাল মুক্তের প্যাকেট সাজিয়ে মিনি বার লাগিয়ে দিয়েছে চিনু। ওদের গুছিয়ে বসিয়ে দিয়ে চৌকিদার টাকা নিয়ে গেছে রাতের খাবারের জন্য। এ বাংলোতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত নেই, বাজারে গিয়ে খেতে হয়। বাজার অবশ্য দূরে নয়, তবে ওরা সাব্যস্ত করেছে যে এখানে বিলাসিতা করে খাবে। বাজার থেকে চৌকিদারের ছেলে খাবার নিয়ে এলে চৌকিদার খাবার ভালো করে গরমও করে দেবে, এমনই কথা হয়েছে। বাংরি পেশির বাংলোতে বারান্দায় বসে ওরা 3 জন ছিল। সামনেই একটা মস্ত বড় গাছ, গাছ না বলে মহিরুহি বলা ভালো। ঠাকুমার মতো ছায়ার আড়াল দিয়ে পুরো বাংলোটিকে স্নিগ্ধ স্নেহে আগলে রেখেছে যেন। এখন রাত 8টা হবে। চাঁদের আলো ঝিকমিক করছে বৈশাখী বাতাসে আন্দোলিত হওয়া মহিরুহুর পাতায় পাতায়। বাংলোর পেছনেই অনেকখানি টাঁড় জমি। পিচের পথটি ডান দিকে চলে গেছে। ঘাটি পেরিয়ে বিষয় হয়ে শিমলিপালের গেটওয়ে যোশীপুরে, অথবা সোজা গেলে রায়রাংপুরে। যোগেনই ওদের নেতা। সাম্প্রতিক অতীতে বাংরিপোষীর দুরাত্রির উপন্যাসটি পড়ে এবং বন্ধুদের পড়িয়ে তারা এই বাংরিপোষীতেই আসা মনস্থির করেছিল। এই আরেন্ডিংয়ের পরে ওরা 3 জনেই সেলস ট্যাক্সে কাজ করে। শনি রবির সঙ্গে সোম শুক্র ছুটি নিয়ে একসঙ্গে 4 দিন ছুটি করেছে। করে 3 বন্ধু কলকাতা থেকে বাড়িপাদার বাসে চড়ে বাংরিপোষীতে এসে নেমেছিল কাল দুপুরে। রাতটা ভালোই কেটেছে। সকালে বুড়িবালাম নদী দেখতে গিয়েছিল। নদীর পাশ দিয়ে একটি পথ চলে গেছে শিমলিপালের দিকে। এদিক থেকে গেলে শিমলিপাল অভয়ারণ্যের একটি বন বাংলো সবচেয়ে কাছে পড়ে, তার নাম লুলং। রাম খেয়ে যোগেনের ভাব এসেছিল। বলল, চিনু, একটা গান গা দেখি, বহুদিন তোর গান শুনিনি। চিনু বলল, চুপ করে একটু চাঁদের আলো দেখ। কলকাতাতে কখন পূর্ণিমা আসে আর কখন যায় তা বোঝা পর্যন্ত যায় না। কথা না বলে একটু প্রকৃতিকে অনুভব কর। কানু বলল, চিনুকে কাব্যি রোগে ধরেছে রে। গান যেন আর কাব্যি রোগ নয়। গান বলতে তো তুই বুঝি শুধুমাত্র তোর ওই নেকা সঙ্গীত। নেকা সঙ্গীত মানে? ওই তো রে, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ রে, হ্যাঁ আদা, বাঙালি যতদিন বাঁচবে ওই রবীন্দ্রনাথ ছাড়া তোর আর গতি নেই। শোকের সময়ে, আনন্দের সময়ে, বিরহের সময়ে, প্রেমের সময়ে, বর্ষাতে, বসন্তে রবীন্দ্রনাথকে না মনে করে বাঙালির কি উপায় আছে? হস্তি মূর্খরা আর ইতর ধান্দাবাজেরা যে যাই বলুক না কেন, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, ধ্রুবতারার মতো, শেক্সপিয়ার টলস্টয়ের মতো। তোদের আজকাল চ্যাংব্যাঙ্গা বোগা কবি সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের পায়ের নখের যুগ দিও না। এই এই আরম্ভ করলি তো? এরপরেই তো তোর সম্পাদকের কথা তুলবি, তারপরে বুদ্ধদেব গুহর সাধ্য করবি। কবি আছিস, কবি থাক। তোর সম্পাদককে মেয়ে আর মদ সাপ্লাই করে যা, তুইও একদিন অনেক প্রাইস্টেজ পাবি। আমি শালা করি। এই হচ্ছেটা কি? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। যোগেন বলল,
তোর এই সাহিত্যের কচকচানি এখানেও শুরু করিস না প্লিজ। মাইরি ক্ষমা দে, ইউ আর নট আ লিস্ট ইন্টারেস্টেড। চিনুর বা পকেটে মানি ব্যাগের মধ্যে 5টা 500 টাকার নোট ছিল, গোটা পাতেক 100 টাকার নোট, আর 10 টাকা 5 টাকা নিয়ে আরও 100-2 টাকা। এই গল্পগাছার মধ্যে মধ্যে ডান হাতে সিগারেটে টান দিতে দিতে চিনু মাঝে মাঝেই বা পকেটে হাত ঢুকিয়ে মানি ব্যাগের মধ্যে আঙুল চালিয়ে সেই 500 টাকার মসৃণ নোটগুলোকে খুঁড়ছিল। ওগুলোতে আঙুল ছুঁয়ে পাকা ফোড়ার ওপরে আঙুল ছুঁয়ে সুড়সুড়ি দিলে যেমন সুড়সুড়ি লাগে, এও সেই রকমই এক ধরনের সুড়সুড়ি লাগছিল। গত বুধবারই বিটল ভাই অ্যান্ড কোম্পানির রেজিস্ট্রেশনটা করিয়ে দিয়ে ঘুষ নিয়েছিল 5,000 টাকা। ঘুষ নয়, যাকে বলে স্পিড মানি। ঘুষ টুস, ঘুষ ঘাস এসব শব্দ আজকাল তামাদি হয়ে গেছে। এসব নিয়ে কোনো অপরাধ বোধ আজ কারও নেই। বালখিল্যদের জ্ঞান, সে জ্ঞানে পূর্বপুরুষরা অনেকে মূর্খামির শিকার হয়েছিলেন, সেই সব জ্ঞান ওরা পুরোপুরি বর্জন করেছে। বিবেক নামক একটি শব্দ যা অভিধানে অনেক দিনই শোভা পেয়েছে, তার মেয়াদ ফুরিয়ে গেছে। সেই শব্দকে মুছে দিয়েছে ওরা। ছাড়পোকা কামড়ালেও কামড়ায়, কিন্তু বিবেক আর কাউকেই কামড়ায় না আজকাল। মাইনে যা পায় তার 10 গুণ ঘুষ পায় মাসে। কিন্তু সমস্যা হয় এই টাকাটা হজম করায়। চামেলি একটু অন্য ধরনের মেয়ে। সে সকাল সন্ধ্যা পুজো করে। কি মন্ত্র বলে সে নিজেই জানে, কিন্তু বলে, দেখো আমার বেশি টাকা একদম চাই না, তুমি সৎ পথে থেকো, রিন্টি সিন্টি মানুষ হয়ে সুখী হবে জীবনে। বাবা সাইরামের দয়া থাকলে সবই হয়। অন্যায় পথে উপার্জন করা কোনোদিনও কোনো মানুষকে সুখী করতে পারে না। যোগান এসব শোনে আর মনে মনে হাসে এই অন্তঃপুরচারিণীর ভাব চিন্তার কথা ভেবে। সংসারে সে এমন কিছু টাকা দেয় না যে টাকার গন্ধ চামেলি অথবা অন্য কোনো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীদের নাকে যেতে পারে। নাকে গেলেই তারা বুঝতে পারবে যে যোগেন কিছু লম্পদম্প করছে। দ্বিতীয়ত, তার হাতে টাকা আছে জানলে গাদা গুচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হামলে পড়বে তাদের দেখানো ভালোবাসা আর বানানো প্রয়োজন নিয়ে ধার বলে টাকা নেবে, শোধ দেবে না। তারপরেও তার শ্রাদ্ধ করবে, বলবে শালার ঘুষের টাকা দিয়েছে, আবার এত কথা কিসের? বর্বস্ব ধনক্ষয় করেছি, বেশ করেছি। যে দুস্থ আত্মীয়ের মেয়ের বিয়ে দেবে সেই গিয়ে ভিজিলেন্সে লাগাবে। সংসার যোগেনের খুবই কম দেখা আছে কাছ থেকে, তাই উপরি টাকা সে শখে খেয়ালে মদে এবং অনেক সময় মেয়ে মানুষেও উড়িয়ে দেয়। আড্ডার ফাঁকে ফাঁকে সিগারেটের টান দিতে দিতে এমন নানা কথা মাথার মধ্যে ভিড় করে আসে চিনুর। ড্রিঙ্ক করতে করতে যখন আড্ডা মারা যায় তখন সময় যে কি করে কেটে যায় তা ভাবা পর্যন্ত যায় না। ইতিমধ্যে ওরা দেখলো চৌকিদারের ছেলে সাইকেলে করে এসে ঢুকলো সামনের গেট দিয়ে, ফিরে এলো বাজার থেকে। সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো টিফিন ক্যারিয়ারে ওদের খাবার নিয়ে। চৌকিদারের বা তার ছেলের কাজ এসব নয়, কিন্তু ওরা তিনজনেই যখন স্পিড মানি নিতে অভ্যস্ত, অন্য লোকের গতির ওপরও ওরা বিলক্ষণ নজর রাখে এবং প্রত্যেক মানুষেরই গতি কি করে বাড়াতে হয় তার আটঘাটও জানে বলেই বাংলোতে ঢুকেই এদের প্রত্যাশার বেশি বকশিস দিয়ে রেখেছিল এবং এও আশ্বাস দিয়েছিল যে বারিংপশি থেকে
ফিরে যাবার আগে এসেই যা দিয়েছে তার ডাবল দেবে। ছেলেটি চৌকিদারের কোয়ার্টারের দিকে যেতে যেতে বলল, খাবার গরম করছি বাবু, এখনই খাবেন তো আপনারা? এখানে খাবেন না ঘরে? রোমান্টিক চিনু বলল, আলোকরঞ্জন দাশগুপ্তের কবিতাতে জ্যোৎস্না দিয়ে ভাত মেখে খাওয়ার কথা পড়েছিলাম, কিন্তু নিজেরা কখনো খেয়ে দেখিনি। এমন সুযোগ কি আসবে বল? কালু বলল, শরীরটা কষে গেছে, কোথায় একটু আলু পোস্ত দিয়ে কাঁচা কলায় ডাল খাবো তা নয়, তুই বলি খিচুড়ি করতে। এই গরমের দিনে কেউ খিচুড়ি খায়? খিচুড়ি সব সময়ই খায়। খিচুড়ি হচ্ছে সর্বজন হিতৈষী। রিলিফ ক্যাম্পের উদ্বাস্তুরাও খায়, আবার রাজা মহারাজারাও খায়। তুই জানিস কতটুকু? হ্যাঁ। কিছুক্ষণ বাদেই কাচের বাসন কোসন রেখে খাবার গরম করে এনে টেবিলে দিল চৌকিদার, এবং ওরা সবাই হাত ধুয়ে খেতে বসল। খাবার দেখেই জগেনের মাথায় রক্ত চড়ে গেল। চৌকিদারকে টাকা দিয়েছিল খিচুড়ির সঙ্গে মুরগি ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা, বেগুনি, পেঁয়াজি, এসব কিছুর জন্য। এই গ্রাম্য দোকানের সামগ্রীর তুলনাতে অনেক টাকাই দিয়েছিল 3 জন মানুষের খাবারের জন্য। অথচ খেতে বসে দেখা গেল যে খিচুড়ির একদিকে চাল, আরেক দিকে ডাল, ভাজার মধ্যে আলু ভাজা আর একটু এঁচড় ভাজা। জন্মে ওরা এঁচড় ভাজা চোখে দেখেনি। এঁচড়ও যে ভেজে খাওয়া যায় এই প্রথম জানলো। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এমন সাইজের মুরগির ডিমের পোচ, অমলেটও নয়, এমনকি শুকনো লঙ্কা ভাজা পর্যন্ত নেই। মুরগি তো নেই। কালু বলল, এই কি 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 আনতে বলা হলো, আর কি আনলে? চৌকিদার বলল, তাও তো বাবু আমার ছেলে বলে পারল, এত কিছু এখানে পাওয়া যায় না। তাছাড়া রাত 9:30 বাজে, 8টার সময় দোকান বন্ধ করে চলে যেতে চাই দোকানে। ভজং ভাজং দিয়ে তাও তো এনেছে। নিন, এবারে গরম গরম খেয়ে নিন। গজগজ করতে করতে ওরা 3 জন খেতে বসলো। বলল, ঘি বা মাখন বা একটু সর্ষের তেলও কি হবে খিচুড়ির সঙ্গে মেখে খাওয়ার জন্য? চৌকিদার বলল, একে না, আমার ঘরে কিছু নেই। কালু বলল, লেবু হবে? লেবু? সে বলল, একে না। চিনু সগক্তকি করে বলল, আলু আর এঁচড়টা কোন তেলে ভেজেছে কে জানে? কি বিটকেল গন্ধ রে বাবা, নির্ঘাত জন্ডিস হবে। চৌকিদার বলল, এখানে সব গরিব গুরব মানুষ, সস্তার তেলই চলে এখানে। যোগেন কথা না বলে ভাবল, বড় বেশি কথা বলে এই হাড় গিলে মার্কা চৌকিদার। জ্যোৎস্নার বদলে ওরা রাগ দিয়ে খিচুড়িটা গলা ধক্কর করল। অবশ্য খিচুড়ির স্বাদ তাদের মুখে ভালোই লাগলো, কারণ সন্ধ্যের পর থেকে 3 জনে মিলে 1 বোতল 3X রাম জলের সঙ্গে তারা উদরস্থ করেছিল। রামের মুখে ঘোড়ার পায়খানাও সুস্বাদু মনে হয়, কিন্তু রামজনিত কারণে বিরক্তি এবং রাগটাও তাদের যতখানি হওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশিই হলো। খাওয়ার পরে যখন হিসাব চাইল ওরা, তখন দেখা গেল যে 200 টাকার মধ্যে মাত্র 25 টাকা ফেরত দিল চৌকিদার। যোগেন অবাক হয়ে বলল, 3 জনের এই খাবার 175 টাকা? বলো কি হে? চৌকিদার বলল, আজ্ঞা বাবু,
যে দেশে যে রকম। চিনু বলল, এতগুলো দোকান ছিল, এখনো তো বাংলা হাতা পেরিয়ে রাস্তাতে নামলে রাস্তার সব দোকানে আলু দেখা যাবে। এক দোকানে না পাওয়া যায় তো অন্য দোকান থেকে আনা যেত না? আর এই জিনিসের এই দাম। সেটার নাম পাসান বাবু। শালা ইঁচড় ভাজা নিকুচি করেছে তোর পানসে। চৌকিদার বলল, আজ্ঞা, আপনাদের যদি দামের কথা বিশ্বাস না হয় বাবু, কালকে দোকানে গিয়ে নিজেরাই জেনে আসবেন। আমার ছেলে কি চোর না আমি চোর? ও সব হারামের পয়সাতে আমি খাই না, খেটে খাই বাবু। চুরি চুরি করিনি কোনো দিন। ওসব শহরের লোকের অভ্যাস আছে। কালু বলল, এই এই মুখ সামলিয়ে কথা বলো। যা করেছ করে আবার কপচিও না। আমরা শহুরে লোক বলে কি আমরা চোর? চৌকিদার বলল, এগে বাবু, আমি তা বলিনি, এমনি মুখে কথাটা এসে গেছিল। শহরে সব লোকই চোর এমন কথা কি বলেছি আমি? এক মস্ত ডাক্তারবাবু কলকাতা থেকে এসেছিলেন এই বাংলোতে গাড়ি করে। যাবার সময় ইনভার্টার মেশিনটাকে হোল্ড অনের মধ্যে মুড়ে নিয়ে চলে গেলেন। তখন খুব লোডশেডিং হতো, তাই নতুন ইনভার্টার লাগানো হয়েছিল। আমাদের চাকরিটা প্রায় যাওয়ার অবস্থা হয়েছিল, যে চুরি করিনি সেই চুরির অপরাধে। যদি অন্যায় বলে থাকি বাবু, তবে ক্ষমা ঘেন্না করে দেবেন। যে চোর সে আর জেলে কবে গেছে? যে চুরি করেইনি সেই তো গেছে চিরদিন। যোগেন বাথরুমে হাত ধুতে গেল। বেসিনে হাত ধুতে ধুতে হঠাৎ চোখ তুলে আয়নার দিকে তাকালো। আশ্চর্য, এমনি কখনো তাকায় না। আজকে কেন যে তাকালো? দেখলো তার চোখ দুটো লাল হয়েছে, চারপেক রামের কারণে। চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁটের কোণে খিচুড়ি লেগে আছে। ভালো করে মুখ ধুলো ও তারপরে টুথব্রাশ পেস্ট লাগিয়ে দাঁত মাজল। তার উপরে পূর্ণ দৃষ্টিতে আবার আয়নার দিকে তাকালো। হাতঘড়ি বা হাতটা বা পকেটে ঢুকিয়ে দিয়ে একবার অনুভব করলো 500 টাকার নোটগুলো দেখলো ঠিকঠাকই আছে। মত্ত অবস্থায় পাঞ্জাবির পকেট থেকে পার্স অনেক সময়ে পড়ে টরে যায় তো। নোটগুলোকে অনুভব করে আশ্বস্ত হয়। আবার ও যখন তাকালো আয়নার দিকে, আয়নার মধ্য থেকে সুরের বাচ্চা বিটল ভাই বলে উঠল, 5000-এর কম কি হতো না যোগেন বাবু? যোগেন যেমন তাকে বলেছিল তেমনি সমান দাপটে তাকে আবারও দাবড়ে বলল, আমি ঘোড়াই নিচ্ছি টাকাটা, টাকাটা তো নিচ্ছে সেটিও। তাকে গিয়ে না হয় বলুন বেশি হলো কি কম হলো। আমাকে রেজিস্ট্রেশন করতে হবে যে 100 টাকা করে দেন, সেটাই আমার রোজগার। বকশিসে বলতে পারেন। এত কথা কিসের? তাহলে নিজেই তো দিতে পারতেন। বিটল ভাই 2 হাত 2 কানে ঠেকিয়ে বলল, রাম রাম, সে কথা কোনো বলছেন বাবুজি? আপনাকে বকশিস দিব এমন বদতমিজি কি আমার হবে কোনো দিনও? সঙ্গে সঙ্গেই আয়নার মধ্যে তরুণ আদর্শবাদী সাহিত্যপ্রেমী সঙ্গীত পাগল কমার্শিয়াল ট্যাক্স অফিসারের মুখটিও ফুটে উঠল। যোগেনের বস। তিনি হাসি মুখে বললেন, দেখবেন যোগেনবাবু, সব ঠিকঠাক আছে তো? এসব ধেটোট ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। নিহাতি পেটের দায় এই চাকরিতে এসেছি। সব দেখে টেকে দেবেন, যা সই করতে বলবেন আমি চোখ বুজে করে দেব। যোগেন বলেছিল, না স্যার, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই।
চোখ বন্ধ করেই সই করে দেবেন। হঠাৎই বাইরে একটা গোলমাল শুনে তাড়াতাড়ি বেরিয়ে দেখল কালু মত্ত হয়ে চৌকিদারকে প্রায় মারতেই বাকি রেখেছে। বলছে, চোর হ্যাঁ সালা, তুম সব লোক চোর হ্যায়। কালু মাতাল হলেই হিন্দি বলে, টিভির ইফেক্ট। চোর বলাতে চৌকিদার যতখানি উত্তেজিত হলো, তার দৌড়ে আসা যুবক ছেলে আরও বেশি হলো। এবং বুদ্ধিমান যোগেন দেখল কাছেই পাবলিক ওয়ার্কশপ ডিপার্টমেন্টে কোয়ার্টার থেকেও কয়েকজন মুখ বাড়িয়ে দেখছেন। তাদের মধ্যেও উৎসাহী কেউ কেউ এসে পড়তে পারেন। সিচুয়েশনটা সাইড আপ করে নিয়েই যোগেন বলল, যাও তো ভাই, তোমরা যাও, শুয়ে পড়ো গিয়ে। ডিশ টিশ সব নিয়ে গেছে তো? যাও ভাই, শুয়ে পড়ো, যাও যাও, কিছু মনে করো না। এই বলে যোগেন ব্যাপারটা মিটিয়ে দিয়ে বাপ বেটাকে রওনা করিয়ে দিয়ে ফিরে এসে কালুকে বলল, চোর চোর করিস না বেশি। চোর নয় কে রে শালা? কালু বলল, আমি চোর নই, তুই হতে পারিস। যোগেন বলল, সকলেই তাই ভাবে। যে আয়নাটা কিনেছি আজকে, সেটা তোকেই দিয়ে দেব। কলকাতা ফিরে একা ঘরে পুচকি মেরে যাবে মিথ্যে কথা বললে এই দিব্যি গেলা আয়নার। এই আয়নার সামনে দাঁড়াস। আজকের দিনে চোর কে নয় রে শালা? কোন অফিসার, কোন কেরানি, কোন ব্যবসায়ী, কোন পেশাদার? 175 টাকা থেকে ক টাকা মেরেছে চৌকিদারের ছেলে? তোর নিজের দিকে তাকা, তোর কাছের লোকেদের দিকে তাকা। 2 পাতায় ইংরেজি পড়লেই আর ভালো চাকরি করলেই চোরেরা আর দালালেরা কিছু সাধু বনে যায় না। মেলা ভেচাং করিস না তো। তুই শালা রামের নেশাটাই নষ্ট করে দিলি। রোমান্টিক সারাউন্ডিংস। যা তুই চৌকিদারকে বলে, যদি পানাস বা অঙ্গকোষ ভাজা থেকে থাকে তো গিলে আয় আরো 2টো। দেখিস বেজন নাম্বার খাস না আবার। ধ্যাৎ। চিনুকে বলে যোগেন। নমস্কার।